আবার চিনবো মাসে আসেন। আপনারা যে কর্মসূচি পালন করছেন আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবিতে প্রথম দিকে 20% বাড়ি ভাষা এমন আরেকটি যে 3 দফা দাবি পরবর্তীতে আপনারা কিন্তু 1 দফায় আসছেন। এই যে কর্মসূচি পালন করতে গিয়ে আপনারা কোনো প্রশাসনিক কোনো হামলা বা বাধার সম্মুখীন হয়েছেন? আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এমপিভুক্ত শিক্ষার মধ্যে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে, আমাদের বাংলাদেশে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে একটি পাহাড়সহ বৈষম্য রয়েছে। সেই বৈষম্যগুলি দূর করার জন্য আমাদের আসলে দাবি দেওয়া। আমরা এই দেশে একই দেশে একজন শিক্ষার্থী সরকারি স্কুলে একেবারে ন্যূনতম বেতন দিয়ে পড়ালেখা করে, আর অন্যদিকে একই শিক্ষা গ্রহণ করতে গিয়ে তাকে বেসরকারি প্রতিষ্ঠানে জয়েন করতে হয়, উচ্চ বেতন দিয়ে পড়াশোনা করতে হয়। একজন শিক্ষার্থী যদি সরকারি স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তাহলে তাকে 10-12 টাকা বেতনে সে পড়াশোনার সুযোগ পায়। পক্ষান্তরে ওই একই শিক্ষার্থী যদি একটি এমপিভুক্ত স্কুলে ভর্তি হয় তাকে 200-300 থেকে এমনও আছে যে 2-3 হাজার টাকা মাসিক বেতন দিয়ে পড়তে হয়। তাহলে এই যে শিক্ষার্থী, সে অবশ্যই তার সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পোষকতায় তার শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। সেই সুযোগ থেকে একজন রাষ্ট্রীয় নাগরিক সে কেন বঞ্চিত হবে? এই ক্ষেত্রে এই বৈষম্য দূর করার জন্য মূলত আমাদের যে দাবি দেওয়া, আমাদের আন্দোলন। অন্যদিকে আমাদের শিক্ষকদের ক্ষেত্রেও শিক্ষকদের বেতন ভাতা এক্ষেত্রেও অনেক বৈষম্য রয়েছে। আমি বৈষম্যের কথা যদি বলতে যাই, আমাদের শিক্ষকদেরকে শতভাগ বেতন আমরা এখন পাচ্ছি। এটা বিভিন্ন সময়ে সরকারের সাথে আলাপ আলোচনা করে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছে। এ থেকে আবার 10% কর্তন করা হয়। আমাদের শিক্ষকদেরকে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমাদের প্রতিষ্ঠানে যে কর্মচারী রয়েছে, আয়া, বুয়া, নাইট গার্ড, পিয়ন, তাদেরও বাড়ি ভাড়া 1000 টাকা। আমাদের প্রতিষ্ঠান প্রধান, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, সুপার, তাদেরও বাড়ি ভাড়া 1000 টাকা। তো এই যে সমতা, পৃথিবীর কোথাও এত সুন্দর সিস্টেম নাই যে একজন নিম্ন শ্রেণীর কর্মচারী এবং উচ্চ পদস্থ পর্যায়ের তিনি 1000 টাকা বেতন বাড়ি ভাড়া পাবেন। এটা বাংলাদেশ সরকার আসলে এইটার জন্যই বাংলাদেশ সরকারকে নোবেল দেওয়া দরকার। সিস্টেম হলো যে পদ, যার যে স্কেল, সেই অনুযায়ী তার বেতন ভাতা পাওয়া উচিত। বাংলাদেশে আসলে এটা বলা যায় যে রোল মডেল। পৃথিবীর কোন জায়গায় 1000 টাকা কি বাসা ভাড়া আছে? আমার বাড়ি সাতক্ষীরা, আমি চাকরি করি মুরাদনগর, কুমিল্লা। আমাকে 5000 টাকা মাসিক বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। আমাকে সরকার ভাড়া দেয় 1000 টাকা। তাহলে আমি যে বেতন পাই সেখান থেকে আমার আরও 4000 টাকা ঘাটতি রয়েছে। তাহলে আমি যে বেতন পাই, আমি এই 12 বছর চাকরির অভিজ্ঞতা আমার, এই 12 বছর আমি বেতন পাই 25,500 টাকা। এখান থেকে যদি আমি 5000 টাকা বাদ দিই, আমার থাকে 20,500 টাকা। এই 20,500 টাকা দিয়ে আমার পরিবার পরিজন, আমার বাবা নাই, মা সহ যে পারিবারিক যে খরচগুলি, নিত্য প্রয়োজনীয় যে খরচগুলি, এইগুলি মিটিয়ে আমি একজন শিক্ষক, আমার কি কোনো সামাজিকতা নাই? আমি তাহলে কীভাবে লাইভ লিড করবো? এই বিষয়গুলি তো অবশ্যই সরকারকে আমলে নিতে হবে। আজকে বাংলাদেশ কিন্তু একসময় বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশের কিন্তু ব্যাপক অগ্রগতি হয়েছে। এদেশে বড় বড় মেগা প্রজেক্ট হয়েছে, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আমরা বলতে গেলে অনেক মেগা প্রজেক্ট হয়েছে, কিন্তু সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হওয়ার কথা ছিল শিক্ষা। কিন্তু আজকের পরিকল্পিতভাবে এই শিক্ষা ব্যবস্থাকে অবহেলিত করে রাখা এবং বলা যায় শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে রাখা,
এমন কি ধ্বংস করে দেওয়ারও একটা পরিকল্পনা অনেকের মধ্যে আসলে ছিল, যে কারণে আজকে 2025 সালে এসেও আজকে শিক্ষকদেরকে এই রাজপথে তাদের ন্যায্যদের দাবি, এটা শিক্ষকদের বিলাসিতা নয়। শিক্ষকদের রুটি রুজি জাস্ট ডাল ভাত খেয়ে কোনো রকম দিন যাপনের যে একটা স্বচ্ছতা, সেই স্বচ্ছলতার জন্যই আজকে রাজপথে নামা। আমাদের প্রশ্ন হলো, আমরা শিক্ষক, আমরা থাকবো শ্রেণীর কক্ষে, আমাদের শিক্ষার্থীদেরকে আমরা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে লেখাপড়া করাবো, তারা এই দেশের ভালো পর্যায়ে যাবে, তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তারা পৃথিবীর সুনাম অক্ষুণ্ণ রাখবে। কিন্তু আজকে এই শিক্ষকদের ন্যূনতম যে চাহিদাটা, এই চাহিদাটা পূরণ হচ্ছে না বিধায় আজকে শিক্ষকরা বাধ্য হয়ে রাজপথে নেমেছে। আমাদের যখন বাজেট হয়, এই বাজেটে বলা হয়েছে জিডিপি ন্যূনতম 6% শিক্ষা খাতে ব্যয় করতে হবে, কিন্তু এই শিক্ষাক্ষেত্রে বাজেট দেওয়ার ব্যাপারে প্রত্যেকটা সরকারই ব্যাপক অনীহা দেখিয়েছে। যদি যেই জিডিপির যেই অংশটা শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা, সেটা যদি করতো, তাহলে আজকে আমাদের দেশে 1.6, কিন্তু আজকে দেখেন আমাদের দেশ থেকে মেধা পাচার হচ্ছে। কেন পাচার হচ্ছে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এদেশে যেই ধরনের সুযোগ সুবিধা পেয়ে তার লাইফ রিডিং করার কথা সে পাচ্ছে না। আজকে আমাদের মেগা প্রজেক্ট করতে গেলে ইঞ্জিনিয়ার বিদেশ থেকে আনতে হচ্ছে। আজকে আমাদের যেই আপনারা জানেন, রিসেন্টলি আমাদের উত্তরাতে একটা বিমান ধসের ঘটনা ঘটেছিল এবং সেখানে বিদেশ থেকে কিন্তু ডাক্তার আনতে হয়েছে। তাহলে এই যে এত হাই প্রফেশনাল যারা আছে, তাদের কেন বিদেশ থেকে আনতে হবে? এদেশেই তৈরি হবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে মেধা পাচার হওয়ার মূল কারণ কি? আমরা তো বলতেছি যে শিক্ষার হার বাড়তেছে, অনেক বেশি এ প্লাসে, যেমন আজকে যে এ প্লাস কম পাইছে, এইটার উপরেই কি আসলে মূল শিক্ষাটা নির্ভর করে যে এ প্লাস বেশি পাইলেই আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বা হচ্ছে শিক্ষার হার বাড়তেছে? কি আসলে কি শিক্ষার গুণগত মান বাড়তেছে কিনা? সেটাই আমার প্রশ্ন। শিক্ষার গুণগত মান কিভাবে বাড়বে? আপনি শিক্ষকদের সুযোগ সুবিধা দিচ্ছেন না। শিক্ষকরা তার সংসার চালাইতে গিয়ে তো হিসেব খেতে হয়, তাকে বাধ্য হয়েই পড়াইতে হয়, তাকে বাধ্য হয়েই চাকরির পাশাপাশি অন্য পেশায় নিয়োজিত হতে হয়। কারণ তার যেই আর্থিক সচ্ছলতা, তার পরিবার পরিজনের নিত্য প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে, তার সামাজিকতা মিটিয়ে যেই আর্থিক সংগতি থাকা দরকার, সেটা বর্তমানে নাই। আমাদেরকে বলা হয় যে আপনারা তো জেনে শুনে এই পেশায় এসেছেন, তাহলে এখন দাবি করছেন কেন? আমি যখন বেতনে ঢুকেছি তখন চাউলের কেজি ছিল 20 টাকা, ডিমের হালি ছিল 16 টাকা, চিনি কিনতাম 30 টাকা 32 টাকা। এখন কি সেগুলি আছে? আমার বেতন কিন্তু বাড়েনি, কিন্তু আমার যে নিত্য প্রয়োজন জিনিস, সেই জিনিসগুলোর দাম কোন পর্যায়ে চলে গিয়েছে। তাহলে এটা আসলে একটা বোগাস কথাবার্তা, যে কেন আমরা ওই সুযোগ সুবিধা জেনেই তো এসেছিলাম, তাহলে এখন কেন আমরা দাবি করছি? কারণ আমার ওই সময় যেই দ্রব্যমূল্যের দাম, এখন কিন্তু সেটা নাই। এখন কথা হচ্ছে শিক্ষার গুণগত মান কেন বৃদ্ধি পাচ্ছে না? আপনি যে মেধাবীরা এখানে আসবে, একটা বিষয়ের যদি আপনি রেজাল্ট পেতে চান, আপনার ভালো গাছ যদি আপনি না লাগান, আপনার ভালো ফল কোথা থেকে পাবেন? আপনি একটা ভালো উন্নত মানের চারা লাগাচ্ছেন না, আপনি খুবই কি বলা যায়, একটা পচা জাতের গাছ লাগাচ্ছেন, সেই নর্মাল গাছ লাগাচ্ছেন, সেখান থেকে আপনি ভালো ফল কিভাবে পাবেন? এখানে মেধাবীদের আকৃষ্ট করতে হবে। এবং আমরা যারা শিক্ষকতা আছি, সত্যিকার বলতে গেলে আমরা কিন্তু আগ্রহী হয়ে কেউ এই পেশা আসি নাই। কারণ আমরা অন্য চাকরির চেষ্টা করেছি, ভালো চাকরির চেষ্টা করেছি, আমাদের চাকরির সুবিধা কম, চাকরির বাজার অত্যন্ত চড়া, ভালো চাকরি পাওয়াটা কঠিন। তো এই শিক্ষকতাটাকে যদি আকর্ষণীয় করা হতো, এখানে যদি আরও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হতো, একজন শিক্ষকের পারিবারিক প্রয়োজন মিটিয়ে, সামাজিকতা মিটিয়ে যদি সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবন মান চালাতে পারত, তাহলে অবশ্যই আজকে এই শিক্ষকতা পেশায় মেধাবীরা আসতো। আপনি বিসিএসের ক্ষেত্রে দেখেন, বিসিএসের ক্ষেত্রে কিন্তু শিক্ষকতার যে চাহিদা, এই চাহিদা দেওয়ার ক্ষেত্রে কিন্তু শিক্ষকতা থেকে সর্বনিম্নে যারা বিসিএস পরীক্ষা দেন, তারা কিন্তু সহজে এই শিক্ষকতা যে সরকারি কলেজ বা স্কুলগুলোতে যে চাহিদা দেওয়ার, তারা কিন্তু দেন সর্বশেষ পর্যায়ে। সবার টার্গেট থাকে প্রশাসন বা এমন কোনো পদ, যেই পদগুলিতে ভালো সুযোগ সুবিধা রয়েছে। এখন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে অবশ্যই
এই পেশাকে আকর্ষণীয় করতে হবে, এই পেশার সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। মেধাবীরা আমরা উন্নত রাষ্ট্রের কথা যদি বলি, উন্নত রাষ্ট্রে নাকি শিক্ষার্থীরা শিক্ষক হওয়ার জন্য পড়ালেখা করে, তাদের শিক্ষক হওয়ার আগ্রহ জাগে, কারণ সেই দেশে ওই উন্নত দেশগুলোতে শিক্ষকদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়। এমনও আদালতে শিক্ষকরা চেয়ার পায়। তাহলে এই রাষ্ট্রগুলি কেন উন্নত হবে না? আপনার মূল জায়গা হলো শিক্ষা। এই শিক্ষাটাকে আপনি আকর্ষণীয় করছেন না, এই শিক্ষাক্ষেত্রে আপনি বাধা দিবেন না, তাহলে কিভাবে শিক্ষকতার পেশাটা আকর্ষণীয় হবে? সুতরাং এই অন্যান্য সেক্টর যদি বলি, সব সেক্টরই ভালো চলছে। শুধু আজকে এই শিক্ষকদেরকে বারবার কেন রাজপথে আসতে হবে? একটা বাজেট যদি আমাদের দাবি হলো আপনি এক বাজারে না পারেন, একটা দুইটা তিনটা বাজারে করে দেন, তাহলে এই যে বারবার শিক্ষকদেরকে রাজপথে আসতে হচ্ছে, এই যে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, শিক্ষকদের তো আসলে শিক্ষকদের বাধ্য হয়ে আসতেছেন। শিক্ষকরা উচ্চবিলাসের জন্য আসছেন না। শিক্ষকরা বলছেন না দামি বেতন 50,000 টাকা, আমি একটা গাড়ি কিনবো, আমার ড্রাইভার লাগবে, আমার বাড়িতে বোয়া লাগবে, আমার বেতন আরো 20,000 টাকা বাড়াই দেন। তাহলে এই উচ্চাবিলাসের জন্য কিন্তু শিক্ষকরা আসতেছে না, শুধুমাত্র রুজির তাগিদে, শুধুমাত্র একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার তাগিদেই কিন্তু শিক্ষকরা রাজপথে আসছেন। তো এতটুকু যদি রাষ্ট্র করতে না পারে, তাহলে এই রাষ্ট্রের কল্যাণ, এই রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে? আমি অবশ্যই সরকারের কাছে বলবো, আমাদের যে দাবি আছে, দেখেন শিক্ষকরা 500 টাকা মেডিকেল ভাতা পায়, এটা অত্যন্ত লজ্জাস্কর এবং হাস্যকর ব্যাপার। একজন শিক্ষকের 500 টাকা চিকিৎসা ভাতা, 500 টাকা একজন ডাক্তারের একজন রোগীর ফি লাগে। তাহলে একই সাথে একজন শিক্ষকের ফ্যামিলিতে যদি 2-3 জন অসুস্থ হয়, তাহলে ওই শিক্ষক কিভাবে এই চিকিৎসার ভাতা দিয়ে তার ওই পরিবারের চিকিৎসা করাবেন? শিক্ষকদেরকে 1000 টাকা বাসা ভাড়া দিচ্ছেন, এটা অত্যন্ত লজ্জাকর এবং হাস্যকর। তাহলে বলা হয় যে শিক্ষকরা বাড়িতে থেকে চাকরি করেন। বাংলাদেশে কোনো শিক্ষকের বাড়ি আছে? শিক্ষকরা বাবার বাড়িতে থাকে। আমার মনে হয় না কোনো শিক্ষক নিজে বাড়ি করতে পারছে। আমি 12 বছর চাকরি করে আমি তো বাড়ি করার সময় দেখতে পারি না। আল্লাহ যদি কবে তৌফিক দিবে বাড়ি করার, জানি না। আমার বাবার বাড়িতে আমি থাকি। বাবার যদি বাড়ি না থাকতো তাহলে আমাকে রাস্তায় থাকতে হতো, গাছতলায় থাকতে হতো। তাহলে শিক্ষকদের তো বাড়ি নেই, শিক্ষকের বাড়ি করবে কিভাবে? তার তো সংসার চালিয়ে তার হাতে টাকা থাকে না। 15 দিন গেলেই তার বাকি 15 দিন চলার জন্য চিন্তা করতে হয়, তাকে ধার দেনা করতে হয়, তার চেকটা জমা দিয়ে যোদ্ধারের কাছে টাকা নিতে হয়। তাহলে এই যে ব্যবস্থাগুলি, শিক্ষকরা সঠিক সময় বেতন পায় না। সমস্ত পেশাজীবীরা মাসের 1 তারিখে বেতন পেয়ে যায়, আর আমাদের বেতন পাইতে 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ এমনও হয়েছে যে সঠিক সময় বেতন পাচ্ছে না। যে ঈদের উচ্চ ভাতাটা দেওয়া হয়, আমার মনে হয় আমরা কখনোই উচ্চ ভাতার সঠিক সময় পাই নাই। যখন উৎসব আসে, ঈদ আসে, আপনাকে যদি আপনি গরু কোরবানি দেন বা ছাগল কোরবানি দেন, আপনাকে কমপক্ষে 1 মাস আগে প্রস্তুতি নেওয়া লাগে, মিনিমাম 15 দিন আগে প্রস্তুতি নেওয়া লাগে। আমরা উচ্চ ভাতা আমরা সঠিক সময় উঠাইতে পারি না। এমন হয়েছে ঈদের পরে যে উচ্চ ভাতা উঠাইতে হয়। তো এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাগুলি এইভাবেই থাকবে, এটা কি আসলে পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং এই রাষ্ট্রের কাছ থেকে আমরা যে রুজির যেই ব্যবস্থা, সেই ব্যবস্থা আমরা আদায় করবো ইনশাল্লাহ। সকল শিক্ষক কর্মচারীকে বলবো, আপনারা আমাদের যেই জাতীয় শহীদ মিনারে যেই ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন চলছে, এই দাবিতে আমরা শ্রেণী কার্যক্রম বন্ধ করে দিয়েছি। আপনাদের শ্রেণীর কোনো কাজ নাই। আপনারা সবাই এই শহীদ মিনারে চলে আসুন এবং খুব দ্রুত হয়তোবা আমরা তালা কর্মসূচি দিতে পারি। আমরা যদি আমাদের শিক্ষার্থীদের, অনেকে বলছেন যে আপনারা শিক্ষার্থীদেরকে জিম্মি করছেন। আমরা শিক্ষার্থীদের জিম্মি করছি না। আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের অত্যন্ত ভালোবাসা রয়েছে, অত্যন্ত আন্তরিকতা রয়েছে। আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, তাহলে আমরা শুক্র শনিবার আমাদের ছুটির দিন, এই ছুটির দিনেও আমরা কাজ করে, আমরা শ্রেণী কার্যক্রম করে আমরা এই ক্ষতিটা পুষিয়ে দিব। আমাদের শিক্ষার্থীদের প্রতি আমরা চাই না যে শিক্ষার্থীরা আমাদের উপরে জিম্মি হোক, বা শিক্ষার্থীদের আমরা জিম্মি করতে চাই না। আমরা আমাদের একান্ত দেয়ালে পিঠ থেকে গিয়ে এসে বিদায় আজকে এই ন্যায্য দাবিতে রাজপথে নামতে হয়েছে। আজকে টেকনাফ থেকে একজন শিক্ষক কেন এখানে আসতে হবে? আজকে তেঁতুলিয়া থেকে কেন একজন শিক্ষক এখানে আসতে হবে? আজকে পটুয়াখালী, বরগুনা, রংপুর, কুড়িগ্রাম থেকে কেন একজন শিক্ষককে এই গাড়ি ভাড়া করে রাত জেগে কষ্ট করে এই রাজপথে আসতে হবে?
তাহলে এটা কি উচ্চবিলাসের জন্য নয়, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি, এই দ্রব্যাদির ব্যয় মিটিয়ে তার সংসার চালানোর জন্য আজকে বাধ্য হয়ে রাজপথে আসা। তো সবাইকে আমি বলবো, আমি রাষ্ট্রকে বলবো, আপনারা শিক্ষা ক্ষেত্রে নজর দেন, আপনার শিক্ষা ব্যবস্থার দিকে নজর দেন। আপনারা এই রাষ্ট্রের প্রত্যেকটা বেসরকারি শিক্ষার্থীকে সরকারিভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষা গ্রহণের সুযোগ দেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সমাজ অবহেলিত, আজকে বিভিন্নভাবে লাঞ্ছিত হতে হচ্ছে। আমাদের রুজি রোজগারের তাগিদে এই শিক্ষকতা পেশা এসেছি এবং এটা আমাদের মহৎ পেশা মনে করে আমরা এখানে জাতিকে ভালো কিছু উপহার দিব, এই মর্মে আমরা শিক্ষকতা পেশায় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। অথচ সরকার আমাদেরকে এটা ব্যাপারে কোনো রকমের পদক্ষেপ না নিয়ে, সরকারি শিক্ষক যারা তারা 45% বাড়ি ভাড়া পায়, আমরা সামান্য 1000 টাকা বাড়ি ভাড়া পাই, সেটা আমরা সরকারির সাথে তুলনা না করে আমরা 20% বাড়ি ভাড়া দাবি করেছি। সেটাকেও তো সরকার প্রত্যাখ্যান করেছে এবং দীর্ঘদিনভাবে করতেছি মর্মে আমাদেরকে দীর্ঘদিনভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করাচ্ছে। আমরা অনেকবারে আন্দোলনে শরিক হয়েছি, কিন্তু তারা আমাদের আন্দোলনে কোনো সারা ভূমিকা রাখেনি। আমরা একজন ডাক্তারের 500 টাকা মেডিকেল ভাতা দেয়, কিন্তু অথচ আমরা একজন ডাক্তার দেখাতে গেলে সর্বনিম্ন 1000-1500 টাকা তার ভিজিট লাগে। অথচ আমরা আমাদের ছেলে সন্তানকে টাকার অভাবে সুন্দর চিকিৎসা জীবনযাপন করার জন্য পিছিয়ে আছি। আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমাদের এই ন্যায্য দাবিটা সরকার মেনে নোক, অতি সত্বর মেনে নোক। যদি এই ন্যায্য দাবি মানে না নিয়ে, তাহলে আমরা কঠিন থেকে কঠিন অবস্থানে চলে যাব। আমরা ক্লাস বর্জন করেছি, এরপরে আমরা ক্লাসে প্রতিষ্ঠানে তালা দিতে বাধ্য হব। আমাদের দাবি ন্যায্য দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আমরা কঠিন থেকে কঠিন পর্যন্ত চলে যাব। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে আপনারা যে 20% বাড়ি ভাড়া দাবি করছেন এবং 1500 টাকা, জি 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 যদি সরকার 10% এটা সম্মতি প্রকাশ করে এবং 1500 টাকার জায়গায় যদি 1000 টাকা করে, সেক্ষেত্রে কি আপনাদের জীবনযাপন কি মেনে নেবে? না, আমরা আসলে মেনে নেওয়ার আমরা যেটা মেনে নিচ্ছি, সরকারি থেকে বেসরকারি প্রতিষ্ঠানে যে বৈষম্য, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু যেটা ন্যায্য, যেটা আমাদের বেতন, সরকারি স্কুলের বেতন আর আমাদের বেতন আকাশ সমান ডিফার, কিন্তু সেটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু আমাদের স্বাভাবিক যেটা নিত্য প্রয়োজন, আমরা আপনার যদি মৌলিক অধিকারগুলো, যেমন বাসস্থান না থাকলে আমি কি মেডিকেল ভাতা, আপনি যদি চিকিৎসা না করতে পারেন, কি বার্তা দিবেন? মাত্র 1000 টাকা দিয়ে বা 1500 টাকা দিয়ে চিকিৎসা, পরিবারের সবার চিকিৎসা সম্ভব না, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে কিছুটা হলেও আমরা যেন এই পেশার
মনোনিবেশ করতে পারি এবং কি আন্তরিকভাবে পাঠদান, যদি আমরা এইরকম সুযোগ সুবিধা না পাই তাহলে আমাদের নেক্সট প্রজন্ম ভবিষ্যতে খুব একটা ভালো ফলাফল দেশে বড় ভালো কিছু আশা করা যায় না। কারণ কিছু এখানে কালপিট কিছু এখানে কালপিট বা যারা শিক্ষাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাদের এই চিন্তা চেতনা আজকে যে শিক্ষকদের অবহেলিত বিভিন্ন সুযোগ সুবিধা। আমি সাইদুল ইসলাম, ফরিদপুর বোয়ালমারি থেকে আসছি। ফরিদপুর বোয়ালমারি থেকে আমি আসছি। প্রিয় দেশবাসী, আমাদের এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, কিন্তু আজ শিক্ষকরা যারা জাতিকে গড়ে তুলবে তাদের মেরুদণ্ড আজকে ভাঙা। তাহলে শিক্ষা তারা কিভাবে দিবে? প্রিয় দেশবাসী, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর আজও পর্যন্ত শিক্ষা ক্ষেত্রে অনেক বাজেট হয়। শিক্ষাক্ষেত্রে ট্রেনিং করার জন্য বাজেট হয়, ট্রেনিংয়ের টাকা শিক্ষকরা ঠিকমতো পায় না। এখানে কয়েকটা জায়গায় টাকা ভাগ করে তারা খেয়ে ফেলে, শিক্ষকরা সে টাকাও পায় না। মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন স্যার তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, তিনি আমাদেরকে বলেছিলেন যে আগামী বাজেট থেকে শিক্ষকদের উৎসব ভাতা, শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা আর বাড়ি ভাড়া এগুলো বাড়ানো হবে। আমরা আশায় বুক বেঁধেছিলাম, শিক্ষাক্ষেত্রে বাজেটও বাড়লো, অথচ সেই বাজেটের টাকা শিক্ষকদের বাড়ি ভাড়া ক্ষেত্রে না দিয়ে সেটাকে নিয়ে যাওয়া হলো অন্য একটা খাতে, সেটা কি ট্রেনিং খাতে, যেখানে ট্রেনিং এর নামে এই টাকা আত্মসাৎ করা হবে, লুটপাট করা হবে। তাহলে দেখেন প্রিয় দেশবাসী, বাংলাদেশের রাজনীতির কি অবস্থা। একমাত্র আমার মেমোরিতে, আমার গবেষণায় যেটা পাই, 54 বছর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এই রাজনৈতিক পলিটিক্স এত ভয়াবহ বাংলাদেশে খারাপ অবস্থা, যার কারণে শিক্ষকদের ভাগ্য পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা পলিটিক্স এরা শিক্ষকদেরকে ভাঙিয়ে খাইতে চায়। আমি বাংলাদেশের পলিটিক্সকে ঘৃণার চোখে দেখি। আমি বাংলাদেশকে এখন বসবাস অযোগ্য বলে মনে করি যে পলিটিক্সের কারণে। পলিটিক্স বাংলাদেশের খুবই খারাপ অবস্থা। দেশবাসী আপনারা সচেতন হন, আপনারা আগামীতে ভোট দেবেন, যোগ্য নেতাকে ভোট দিয়ে আপনার ভোটের মাধ্যমে বড় অস্ত্র হিসেবে গড়ে নেন। আজ শিক্ষকদের যে দাবি ছিল যৌক্তিক দাবি, সেই দাবিকে যারা তলে তলে নস্যাৎ করতে চায়, সেই দাবি যারা আপনারা সবই জানেন, সবই বোঝেন, একটা চক্র আমাদের প্রাপ্য জিনিস আমাদেরকে দিয়ে দিবে সেই ওয়াদাবদ্ধ হয়ে, সেটা থেকে আবার একটা চক্র কি করলো, এই দাবি যাতে না পূরণ না হয় সেই ক্ষেত্রে তারা ভিতর দিয়ে চক্রান্ত করিয়া প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ তাদেরকে বেতু দিয়ে আমাদেরকে সেই দাবি থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্র করতেছে। এখন কি মনে হচ্ছে যে তারা কি আপনাদের যে দাবি, সেই দাবি কি মেনে নেবে? এই বিষয়ে মেনে নিতেই হবে। এখন না মানার কোনো বিকল্প নাই। যতদিন আমাদের দাবি মানে নিবে না, ততদিন আমরা এই শহীদ মিনা এবং রাজপথ ছাড়বো না। এর কতটুকু প্রত্যাশী যে আমরা আমাদের জায়গা থেকে এবং বিভিন্ন মহলে এবং সব শিক্ষা সংগঠনের থেকে আমরা 100% আমাদের জায়গা থেকে আমরা 100% এবং কি এইটা আমরা পাবো, এটা আমাদের কোনো কিছু নেই। আমরা যখন রক্ত দিতে শিখেছি, আমরা যখন মার খেতে শিখেছি, আমরা মার দিতেও জানি। যেই ছাত্র বেয়াদবি করে আমরা তাদেরকে মার দিয়েও তাদেরকে কি আদর্শবান করার জন্য চেষ্টা করি। আমরা শক্ত হাতে প্রতিবাদও করব। আমরা আমাদের দাবি তো অটল, আমাদের দাবি পূরণ হবে, আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি দিতেই হবে। এখন ৩৬শে জুলাই আপনারা দেখছেন কোটা আন্দোলন, সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে যৌক্তিক দাবি ছিল, এটাকে দামায় রাখা যায় নাই। পুলিশ দিয়ে হত্যা করে গুম করে এই দাবি কিন্তু ধামাচাপা দিয়ে রাখা যায় নাই, কখনোই সম্ভব না। লাস্টে কি হলো, তাকে কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়া লাগলো। আমাদের যৌক্তিক দাবি, এটা না মানলে এই অবস্থা প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক প্রতিষ্ঠানে, প্রত্যেক জনগণের মাঝে ছড়িয়ে যাবে। তখন এটা ভিন্ন খাতে রূপ নেবে। আপনাদের গদি নিয়েও, গদি অলরেডি নড়ে গেছে। শিক্ষা উপদেষ্টা আপনার গদি কিন্তু অলরেডি নড়ে, আর একটু ঝাঁকুনি দিলে কিন্তু আপনার গদি সম্পূর্ণ পড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। আপনি এখনো সময় আছে, সুযোগ আছে,
আমরা শিক্ষকরা, আমাদের কারণে কিন্তু আপনি উপদেষ্টা, আমাদের কারণে কিন্তু আপনি বেতন পান, আমাদের জন্যই আপনি ওখানে আছেন। আমরা যদি নড়া দেই আপনি কিন্তু পড়ে যাবেন। আপনি এখনো হুঁশিয়ার হন, আমাদের দিকে তাকান, আমাদের ন্যায্য দাবি পূরণ করেন, তা না হলে আপনারা এই ৩৬শে জুলাইয়ের দিকে ফিরে যান, আপনি ওখান থেকে একটু শিক্ষা নেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা